নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি কে তুমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানগুলি আমরা এমনি এমনি শুনি নাই। তারা রাজাকার বলেই সেই স্লোগানগুলি দিয়েছিল এবং শেখ হাসিনা সঠিক চিন্তা করতে পেরেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন। এই জন্যই তিনি জাতির পিতার কন্যা। তিনি বুঝেছিলেন যে এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনটা কমপ্লিটলি ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড এক্সিকিউটেড অ্যান্ড প্ল্যান্ড বাই দি রাজাকার্স। এবং আমরা সেই জিনিসগুলি এখন দেখতেছি। পিপল আর কামিং আউট অফ দি উডওয়ার্কস। তারা জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এক এক করে। পরিস্থিতিটা এমন যে দর্শক, আপনাদের কখনো সেরকম অনুভূতি হয়েছে যে আপনারা একটা জিনিস খান না বা একটা জিনিস খাবার আপনাদের জন্য হারাম বা নিষিদ্ধ, সেই রকম জিনিসটা অ্যাক্সিডেন্টালি বা কেউ আপনাকে ষড়যন্ত্র করে খাইয়ে দিলে, যেটা আমাদের বাংলাদেশে সচরাচর হয়। তারা পিকনিক, মানে সার্বজনীন স্কুলের পিকনিক বা সমিতির পিকনিক বা কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান বা মানে এই জাতীয় আর কি সার্বজনীন অনুষ্ঠানগুলিতে আপনাকে খুব সমাদর করে সেখানে আমন্ত্রণ জানাবে, সব কিছু ঠিকঠাক বলবে যে আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে বা গরুর মাংস রাখাই হয়নি এরকম। তারপরে আপনি সেইখানে গেলেন, যাওয়ার পরে তো আপনার বন্ধুবান্ধবের ওপর, আপনি আপনার কলিগদের ওপর, আপনার প্রতিবেশীর ওপর আপনি অগাধ আস্থা রেখে খেলেন মনের আনন্দে। তারপরে হঠাৎ করে খবর এলো যে এখানে একটু ভুল হয়ে গেছে, মিক্সড আপ হয়ে গেছে। তারা জানতো না যে এখানে গরুর মাংস আছে। তারা দুঃখ প্রকাশ করলো, কিন্তু আপনার যেই অবস্থাটা, সেই অবস্থার সম্মুখীন হয়েছেন কখনো? এবং আমার মনে হচ্ছে যে আজকে যেই সমস্ত হিন্দু বা যেই সমস্ত প্রগতিশীল মানুষ বা যারা নাকি লিবারেল, তারা এই আন্দোলন করে সেই মানে বিটারনেসটা অনুভব করতেছে। আমি নিশ্চিত, কারণ আপনারা দেখেছেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হি কেম আউট। তিনি একজন সমন্বয়ক, তার নাম হলো সাদিক কায়েম। তিনি বলেছেন যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি, মানে তার টাইটেল সেখানে লিখেছেন যে তিনি সাদিক কায়েম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। তো দর্শক, এই গত শনিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদের ব্যানারে একটি সভা ডাকা হয়েছিল। সেখানে এই শিবিরের দুইজন নেতা সভাটিতে অংশ নেয়। তার মধ্যে সাদিক কায়েম একজন ছিলেন এবং এই বিষয়ে উপাচার্যকে প্রশ্ন তোলেন কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাইন আহমেদ এই শনিবারের মতবিনিময় সভায় উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, আপনি কিভাবে তাকে, অর্থাৎ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, তাকে খুঁজে পেলেন? উপাচার্য নিয়াজ আহমেদ খান তার এই প্রশ্নের কোনো জবাব দেননি। এই ছাড়াও মাইন ছাড়াও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাসদ সহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের নেতারা সবাই শিবিরের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। তো বুঝতে পেরেছেন এই যে বিশ্ববিদ্যালয়ের সবাই যে তাদেরকে ডাকা হয়েছে এবং এদেরকে ডেকেছেন সেইখানকার উপাচার্য, নতুন উপাচার্য, তার নাম হলো নিয়াজ আহমেদ খান। এখন আপনারা বুঝতেই পারছেন, ছাত্ররা জানে না যে এই লোক ছাত্র শিবিরের সভাপতি, কিন্তু ডক্টর নিয়াজ আহমেদ খান ঠিকই জানেন যে এই লোক ছাত্র শিবিরের সভাপতি এবং তাকে ডাকা হয়েছে। সুতরাং
নিয়াজ আহমেদ খান, এই উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়াজ আহমেদ খান, তিনি যে একজন জামাতি এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এবং অলরেডি এই নিয়ে যথেষ্ট কানাঘুষা হয়েছে যে তিনি একজন জামাতি। সো জামাতি শিবিরের খবর রাখবে না রাখবেটাকে। এর সাথে সাথে খবর বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির নামও, এবং সেটা কাদেরের মাধ্যমেই বেরিয়েছে। সেই নাম হলো SM ফরহাদ। জানা গেছে যে যখন বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তি বন্ধ করে দেয়, ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন এই ফরহাদ এবং সাদিক কায়েম তারা ছাত্র শিবিরের কর্মীদেরকে মেসেঞ্জার হিসাবে, কুরিয়ার হিসাবে বিভিন্ন নির্দেশনা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়েছে। আপনারা জানেন যে এই যে জল লাগবে নাকি, পানি লাগবে নাকি, পানি লাগবে নাকি, এবং এগুলি কোত্থেকে এসেছে। তারপরে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ, এবং তারা লিস্ট দিয়ে দিয়েছে অমুক অমুক জায়গায় ফ্রি ওয়াইফাই সংযোগ পাবেন, আপনারা ওই সব জায়গায় যান। এবং সেইভাবে তো তারা এই আন্দোলনটাকে সংগঠিত করেছেই, পাশাপাশি তারা কুরিয়ার পাঠিয়ে বিভিন্ন জায়গায় তাদের নিজেদের মানুষ পাঠিয়ে এই আন্দোলনটাকে সাকসেসফুল করেছে। এবং এই যে ছাত্রদের যে 9 দফা দাবি ছিল, এই দাবির মধ্যেও কিন্তু এই SM ফরহাদ এবং সাদিক কায়েম খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। মূলত এই সাদিক কায়েম এবং SM ফরহাদের কাছ থেকেই এই দাবিগুলো এসেছে। এবং আমরা অলরেডি জানি যে নাহিদ ইসলাম, আমরা জানি এই আন্দোলনের যে নাকি মাস্টার মাইন্ড ফায়েজ মাহফুজ, তারা মাদ্রাসার ছাত্র এবং শিবিরের সাথে, জামাতের সাথে তাদের যথেষ্ট কানেকশন রয়েছে। সো এই আন্দোলনটা যে পুরোপুরি ম্যানুফ্যাকচার্ড বাই দি এই জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দিস ইজ এ পার্ট অফ দেয়ার এফোর্ট টু টার্ন বাংলাদেশ ইনটু এ ইসলামিক কান্ট্রি, মানে বাংলাদেশকে ইসলামাইজড করা, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই ছিল সেটা। এবং খুব গভীরভাবে, খুবই সুচারুভাবে, অত্যন্ত গোপনীয়তার সাথে, ইভেন তাদের রুমমেটরাও টের পায় নাই। এই যে ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক SM ফরহাদ, তিনি নাকি ছাত্রলীগের এক নেতার রুমমেট ছিল। সুতরাং আপনারা, এবং ওই ছাত্রলীগের নেতা জানতো না যে এই লোক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, কিন্তু এই লোক ঠিকই জানতো আওয়ামী লীগের, অর্থাৎ ছাত্রলীগের কি পরিকল্পনা। সো ছাত্রলীগ সেখানে জিতবে কেমনে, এবং এটা যে অত্যন্ত দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা, অত্যন্ত সুকৌশলে যে তারা এটা করেছে, এটা এর জন্য তাদেরকে মানে হ্যাটস অফ টু দ্যাম বলতেই হয়। যে তারা যেইভাবে ট্রেনিং পেয়েছে, যেইভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেই ট্রেনিংটাকে তারা পুরোপুরি এক্সিকিউট করতে পেরেছে। এবং আমরা দেখতেছি যে লাশ ফালানো দরকার ছিল, লাশ না ফালাইলে এটা হইতো না। সো তারা, এই স্নাইপাররা, দে আর ট্রেন্ড, এবং তারা এই যে তাদের শহীদ আবু সাঈদ থেকে শুরু করে, এই আবু সাঈদও কিন্তু একজন শিবির কর্মী, এইটাও প্রকাশ্যে এসেছে। এবং এই লাশগুলি ফালানো হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। লাশ না ফেলাইলে তো আপনার আন্দোলন জমবে না, মানুষের সেন্টিমেন্ট ক্রিয়েট করা যাবে না, এবং তারা সেটা খুব সুন্দরভাবে পেরেছে। এবং কেমন সেন্টিমেন্ট তৈরি করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে এক পুলিশ তার অফিসারকে ওয়াকি টকিতে বলতেছে যে স্যার, একটারে মারি, একটারে সরাই নিয়ে আরেকটা আসে, আরেকটারে মারি, আরেকটা আসে, স্যার আমাদের গোলাবারুদ শেষ হয়ে যেতেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে তারা কতটুকু ফেরোসাস হয়ে গেছিল। এবং এখন এই সরকার পতনের পর আমরা দেখছেন কিভাবে পুলিশকে মারা হয়েছে, হাজার হাজার পুলিশকে মারা হয়েছে, কিভাবে এইভাবে মানে মানুষকে মারে। তারপর আওয়ামী লীগ
নেতাদেরকে ধরে ধরে খুন করা হয়েছে, সারা দেশে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছে। এবং এগুলি ট্রেনিং না থাকলে, এত রক্ত দেখলে আমি আপনার মতো মানুষ উন্মাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু উন্মাদ হয় না। তারা এখনও বলতেছে যে দিস ইজ পার্ট অফ দি গেম, বিপ্লব হয়েছে, বিপ্লবে রক্তপাত হবেই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দিস থিং দে আর সেইং। এবং তারা এই দেশে ইসলাম কায়েমের জন্য তারা জাতীয় সঙ্গীত চেষ্টা করেছিল, সুবিধা করতে পারে নাই, কিন্তু তারা কিন্তু থেমে নাই। তারা এই যে একটার পর একটা আসতেছে, বেরোয় আসবে, এবং তারা তাদের যেই স্টেটেড গোলগুলি আছে তাদের মধ্যে, মানে তাদের শার্টের হাতার নিচে কি আছে আমরা কিন্তু জানি না। এই নেতারা মানুষকে ধোঁকা দিয়েছে, তারা তাদের পরিচয় নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে, তাই না? তারা কিন্তু মানুষকে বলেনি যে তারা কারা। তারা যদি বলতো যে তারা ছাত্র শিবির, হয়তো মানুষ এই আন্দোলনে যোগ দিত না, সমর্থন করতো না। কিন্তু জনগণের অনুভূতিকে কাজে লাগিয়ে তারা কিন্তু ফায়দা লুটে নিচ্ছে। এখন জনগণ কিছু বললেও কিছু করার নাই, কারণ তারা এতটাই সংঘবদ্ধ। এবং এই দেশে যে অন্য একটা ফোর্স খুব সহসা দাঁড়াবে তাদের বিরুদ্ধে, আই ডোন্ট থিঙ্ক সো। আমি সেরকম কোনো সম্ভাবনা দেখি না। কারণ আপনার প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন তাদের দখলে। সো আপনি কোন জায়গা থেকে তাদেরকে ধরবেন? এবং পুলিশ আর আগের মতো সক্রিয়তা দেখাবে না, কারণ তাদের জানের ভয় আছে। এবং এইটাও ডেলিভারেটলি করা হয়েছে যে পুলিশের মেরুদণ্ড মাজা পুরা ভাঙ্গে দেওয়া হয়েছে, যাতে জীবনে আর পুলিশ দাঁড়াইতে না পারে। তারপরে সম্প্রতি একটা নতুন ফরমান জারি হয়েছে, ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন নারী সেনা সদস্যরা। বুঝতে পেরেছেন? সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালা করার কথাও বলা হয়েছে। তো কয়দিন পরে আপনারা দেখবেন যে বুরকা পরা যুদ্ধ করতেছে। এটা হয়ে যাবে বাংলাদেশে। দিস ইজ বাংলাদেশ। দিস কান্ট্রি হ্যাজ টার্নড কমপ্লিটলি ইন্টু এ মুসলিম কান্ট্রি, ইসলামাইজড কান্ট্রি আর কি, রেডিক্যাল ইসলামিক কান্ট্রি। আপনারা দেখেন তারা কিভাবে হাসতে হাসতে মাইরা ফেলাইতে পারে মানুষকে, খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলাইতে পারে, পিটাইতে পিটাইতে মাইরা ফেলাইতে পারে, আবার গান গাইতে গাইতেও মাইরা ফেলাইতে পারে। আপনারা দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত সমন্বয়করা মিলা এই এক পাগলকে পিটাইছে, আবার তাকে খাওয়াইছে, আবার পিটাইছে, আবার খাওয়ানোর সময়ও তাদের ছেলেটা খাচ্ছিল, মায়ের দূর করার পরেও একটা মানুষ খাইতে পারে, আবার বলে খাবার টেস্ট হয়েছে। এই থেকেও বোঝা যায় না যে সেই মানুষটা অপ্রকৃতিস্থ, কিন্তু সেই মানুষটাকে হত্যা করা হয়েছে। আমরা আবু সাঈদের জন্য সারা দেশ কি বিলাপ পেরেছে, তাই না? বিলাপ পেরে পেরে একদম চোখের জলে বঙ্গোপসাগর বানিয়ে ফেলেছে। কই তোফাজ্জল হোসেনকে যে এইভাবে মারা হলো, তো তোফাজ্জল হোসেনকে আবু সাঈদের চাইতে একটুও কম? কই আমরা তো দেখছি না এই সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে, কোনো প্রতিবাদ জানাতে। এই সরকারের দোসররাই তো এগুলি করেছে, তাই না? এবং সেটা করতেছে চট্টগ্রামে গান গেয়ে গেয়ে। 21শে সেপ্টেম্বর চট্টগ্রামে গান গেয়ে গেয়ে এক যুবককে খুঁটির সাথে বেঁধে গান গেয়ে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যুবকের নাম শাহাদাত হোসেন, তার বয়স 24, এবং সেটি চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়াল সড়কের নিচে 2 নম্বর গেট মোড় এলাকায়। তো ভাবুন যে এই ছেলেটিকে গান গাইতে গাইতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরকম বহু ঘটনা ঘটতে থাকবে, আশ্চর্য হবার কিছু নাই। আপনারা আফগানিস্তানের দিকে তাকান, আপনারা ইরাকের দিকে তাকান, আপনারা সিরিয়ার দিকে তাকান, দেখবেন মানুষকে খাঁচার ভিতরে বইরাও আগুনে পুরা মারা হবে। এটাই হবে জামাতের বাংলাদেশ, এটাই হবে শিবিরের বাংলাদেশ, এটাই হবে উগ্রপন্থী মুসলমানদের বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। নমস্কার।